অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমরা আজ যথারীতি অন্যান্য দিনের মতোই তোমাদের শিল্প অর্থনীতির তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এর আগের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শেষ আলোচনা করেছিলাম। আজ আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম বিষয় অর্থাৎ ফার্মের কাম্য আয়তন বা অপটিমাম সাইজ অফ এ ফার্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই আমাদের আজকে কি কি বিষয় রয়েছে। আমাদের আজকের বিষয়ের মধ্যে রয়েছে ফার্মের আকার কি, কাম্য ফার্ম কি, কাম্য আয়তন বনাম কাম্য প্ল্যান্ট কি, কাম্য ফার্মের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং সবশেষে ফার্মের আয়তনের নির্ধারকসমূহ। তাহলে প্রথমেই আমরা চলে যাই ফার্মের আকার বা সাইজ অফ ফার্ম সম্পর্কে। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে LRAC অর্থাৎ লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ দেখতে পাচ্ছি এবং খরচ রেখা আরেকটা দেখতে পাচ্ছি। আমরা খরচ রেখা যেখানে আমাদের সর্বনিম্ন বিন্দুতে রয়েছে সেখানেই কিন্তু ফার্মের সাইজ বা আকার নির্ধারিত হবে। তাহলে জেনে নেই যে ফার্মের আকার কি বা হোয়াট ইজ মেইন বাই সাইজ অফ এ ফার্ম। আসলে কোনো শিল্প বাজারের কত অংশ একটা ফার্মের নিয়ন্ত্রণে থাকে বা দখলে থাকে সেটাই হচ্ছে ফার্মের আকার। অর্থাৎ হতে পারে উৎপাদনের কলাকৌশলের কারণে, উদ্যোক্তার অভিজ্ঞতার কারণে, সাংগঠনিক দক্ষতার কারণে, শ্রমিক নিয়োগের কারণে ইত্যাদি দ্বারা ফার্মের আকার কিন্তু নির্ধারিত হয়। কিন্তু এই যে আকার রয়েছে ফার্মের, এই ফার্মের আকার কিন্তু স্থির থাকে না সবসময়। সময়ের পরিবর্তনের সাথে সাথে ফার্মের আকারও পরিবর্তন হয়। নর্মালি আমরা ফার্মের যে আকারটা দেখি সেটা আমরা নির্ধারণ করি ফার্মের গড় ব্যয় রেখার মাধ্যমে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নেই যে ফার্মের আকারটা কিভাবে নির্ধারিত হয়। আমরা প্রথমে দেখি OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষে গড় ব্যয়। এরপর আমরা দেখি উৎপাদনের পরিমাণ আমাদের Q1, Q2 এবং Q3 এই তিনটি পর্যায়ে আমরা ভাগ করে দেখি। প্রথম পর্যায়ে আমরা দেখি যে এভারেজ কস্ট কার্ভ বা গড় ব্যয় যেটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি Q1 পর্যায়ে যখন উৎপাদন তখন আমার গড় ব্যয় কমছে, অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে আমার গড় ব্যয় কিন্তু কমতে থাকে। সেটা হতে পারে উৎপাদনের কলাকৌশলের কারণে, সমস্ত নতুন যন্ত্রপাতির কারণে, শ্রমিকের দক্ষতা বেশি থাকার কারণে ইত্যাদি কারণে আমাদের প্রথম দিকে আমার গড় ব্যয়টা কমতে থাকে। এবং একসময় গড় ব্যয় সর্বনিম্ন পর্যায়ে যখন পৌঁছে তখন আমরা দেখি Q2 স্তরে, যেটা এই বিন্দু দিয়ে আমরা দেখিয়েছি, সেই বিন্দুতে কিন্তু ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন। এরপর যদি ফার্ম Q3 বিন্দুতে উৎপাদন করে তাহলে কিন্তু আমরা যেটা B বিন্দু দিয়ে দেখিয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে Q2 এর চেয়ে Q3 বিন্দুতে কিন্তু ফার্মের গড় ব্যয় বেড়ে যায়। তাহলে আমরা এখানে কোন বিন্দুটাকে আমরা বলতে পারবো যে ফার্মের কাম্য আয়তন, অর্থাৎ যে বিন্দুতে ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন হচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে যেখানে Q2 পরিমাণ উৎপাদন হচ্ছে এই স্তরে কিন্তু ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম ফার্মের কাম্য আয়তন বা কাম্য সাইজটা কোন জায়গাটায় নির্ধারিত হবে। তাহলে যে স্থানে ফার্মের গড় ব্যয়টা সর্বনিম্ন হবে সেই স্থানেই আমরা বলতে পারছি যে ফার্মের আকারটা নির্ধারিত হবে। এবার আমরা দেখি কাম্য ফার্মের ধারণা। তাহলে কাম্য ফার্ম কোনটাকে আমরা বলবো?
আমরা দেখেছি ফার্মের কাম্য আয়তন। এখন আমরা দেখব কোনটিকে আমরা কাম্য ফার্ম বলবো। আমরা জানি সব ফার্মে চায় তার মুনাফা সর্বোচ্চ করতে, আর সর্বোচ্চ করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, খরচটা সর্বনিম্ন করতে হবে। আর যে ফার্ম এই সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদনটা করতে পারবে সেই ফার্মটাকেই আমরা বলছি কাম্য ফার্ম। অর্থাৎ উৎপাদন করতে গিয়ে কিন্তু ফার্মের বা উৎপাদনকারীর কিছু সুবিধা এবং অসুবিধার সৃষ্টি হয়, অর্থাৎ আভ্যন্তরীণ হতে পারে, সেটা বাহ্যিক হতে পারে। এই ধরনের সুবিধা অসুবিধার মধ্যে যে সামঞ্জস্য বিধান করতে পারবে, অর্থাৎ সুবিধা অসুবিধা যেখানে সমান হবে, সেই স্থানেই কিন্তু ফার্মের গড় ব্যয়টা সর্বনিম্ন হবে, আর সেই স্থানে ফার্ম কাম্য আকার বা আয়তন নির্ধারণ করতে পারবে, এবং সেটাই হবে কাম্য ফার্ম। আমরা যদি একটা চিত্রের সাহায্যে জিনিসটার ব্যাখ্যা করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা যথারীতি ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ দেখাবো এবং ও ওয়াই অক্ষে আমরা দেখাচ্ছি গড় ব্যয়। এখন আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ Q0, যেখানে গড় ব্যয় এসি। এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ই বিন্দুতে ফার্মের গড় ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে, এবং এই স্থানে ফার্মের সুবিধা এবং অসুবিধার মধ্যে সমন্বয় ফার্ম সাধন করতে পেরেছে, আর তার ফলে ফার্মের গড় ব্যয় এখানে সর্বনিম্ন হচ্ছে এবং এখানে সর্বোচ্চ মুনাফা হচ্ছে। আর এই ফার্মটাকেই কিন্তু আমরা বলবো কাম্য ফার্ম, কারণ সে এই উৎপাদন স্তরে সর্বনিম্ন গড় খরচে সে উৎপাদন করতে পারছে। তাহলে আমরা জেনে নিলাম কাম্য ফার্ম বলতে কী বোঝায়। এখন আমরা দেখব কাম্য আয়তন বনাম কাম্য প্ল্যান্ট নির্ধারণ, অর্থাৎ কাম্য আয়তন কোনটি এবং কাম্য প্ল্যান্ট কোনটি। আমরা জানি যে উৎপাদনের যে অবস্থায় গড় ব্যয় সর্বনিম্ন হয় সে অবস্থায় যদি তার কোনো ফার্ম তার উৎপাদন কাজ পরিচালনা করে তাহলে সেটা হচ্ছে ফার্মের কাম্য আয়তন। আর কাম্য ফার্ম কী করবে, যেখানে সে তার গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন কাজ পরিচালনা করতে সক্ষম হবে, সেই ধরনের ফার্মকে আমরা বলবো কাম্য ফার্ম। আর যে অবস্থায় স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু স্পর্শক হবে, সেই স্থানেই হবে ফার্মের কাম্য প্ল্যান্ট। অর্থাৎ এই জায়গাটাকে আমরা কাম্য প্ল্যান্ট বলতে পারি। অর্থাৎ আমরা জানি যে উৎপাদন করতে গিয়ে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখি, উৎপাদন করতে গিয়ে ফার্ম অনেকগুলো প্ল্যান্ট নিতে পারে, অর্থাৎ প্রত্যেকটি এসএসসি বা স্বল্পকালীন গড় খরচকে আমরা এক একটি প্ল্যান্ট হিসেবে ধরতে পারি। এখানে যথারীতি আমরা ও কিউ বিন্দু বা ও এক্স অক্ষে আমরা দিচ্ছি উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে আমরা গড় খরচ দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্ম 5টি প্ল্যান নির্ধারণ করেছে, অর্থাৎ SS-C1, SS-C2, SS-C3 এবং SS-C4। এই 5টি প্ল্যান্টের মধ্যে এবং SS-C5 সে কোনটিকে বেছে নেবে, অর্থাৎ কোন ফার্মটি কাম্য ফার্ম এবং কোনটি কাম্য প্ল্যান্ট। যে প্ল্যান্টটা কাম্য প্ল্যান্ট হবে সে প্ল্যান্টেই কিন্তু ফার্ম তার আয়তন নির্ধারণ করবে। আমরা যদি SS-C1টাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Q1 বিন্দুতে তখন কিন্তু এটাকে কাম্য প্ল্যান্ট আমরা বলতে পারি না, কারণ SS-C1 যখন উৎপাদন করছে এই অবস্থার চেয়ে যখন আমি উৎপাদন এখানে বাড়াতে পারি আমরা ইচ্ছে করলে, তাহলে ফার্মের কিন্তু গড় ব্যয় আরও কমে যাবে, অর্থাৎ কম খরচে আমরা উৎপাদন করতে পারি। তাহলে কেন আমি উৎপাদন করব না, আমি আরও উৎপাদন বাড়াবো। এখন আমরা দেখি যে বি বিন্দুতে গিয়ে কিন্তু এই যে Q2 ও Q2 উৎপাদন স্তরে এখানে কিন্তু ফার্ম সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করছে, অর্থাৎ Q1-এর চেয়ে Q2 বিন্দুতে কিন্তু গড় খরচটা কমে যাচ্ছে। এখন আমরা দেখি SS-C2-তে কী হচ্ছে। SS-C2-তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি বিন্দু এখানে গড় খরচ কমে যাচ্ছে। এখানে আমরা যদি উৎপাদন নির্ধারণ করি তাহলে বি বিন্দুর চেয়ে সি বিন্দুতে কিন্তু আমার গড় খরচ আরও কমে যাচ্ছে। এখন যদি আমরা ধরি SS-C3 এই অবস্থায় যদি আসি আমরা,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যদি আমরা এই বিন্দুতে ধরি যে এখানে SSC3 এই প্ল্যান্টের সর্বনিম্ন বিন্দু হচ্ছে এই বিন্দু, এবং এখানে আমার OQ4 অর্থাৎ উৎপাদনের পরিমাণ অনেক বেশি হচ্ছে, কিন্তু এখানে আমার খরচ কিন্তু অন্যদের চেয়ে এই প্ল্যান্টে বেশি হচ্ছে। আবার যদি SSC4 নির্ধারণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর চেয়ে এই বিন্দুতে খরচ কিন্তু কম পড়ছে। তাহলে এই প্ল্যান্টটাও আমাদের কাম্য প্ল্যান্ট হচ্ছে না। আর যদি আমরা SSC5 চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি উপরের যে SSC1 SSC2 MN বিন্দু, এর চেয়েও কিন্তু গড় খরচ কমে আমরা, অর্থাৎ গড় খরচ সর্বনিম্ন বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে, অর্থাৎ এই জায়গায় খরচটা আমরা দেখতে পাচ্ছি এই প্ল্যান্টের খরচ সবচেয়ে কম। তাহলে এখানেই কিন্তু কাম্য প্ল্যান্ট হবে ফার্মের, এবং এই জায়গাটাই ফার্মের কাম্য আয়তন নির্ধারিত হবে, এবং এই OQ3 উৎপাদন স্তরেই কিন্তু ফার্ম উৎপাদন করবে। তাহলে আমরা দেখে নিলাম যে কোন জায়গায় ফার্মের কাম্য প্ল্যান্ট কোনটি এবং কোন স্থানে ফার্মের কাম্য আয়তন নির্ধারিত হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, SSC5 প্ল্যান্টটি হচ্ছে কাম্য প্ল্যান্ট, এবং এই স্থানে LSC সর্বনিম্ন বিন্দু স্পর্শক হচ্ছে, কাজে এটা হচ্ছে আমার কাম্য ফার্মের কাম্য আয়তন। অর্থাৎ অনেকগুলো প্ল্যান্ট, প্রত্যেকটি প্ল্যান্টকে আমরা স্বল্পকালীন গড় খরচকে আমরা এক একটি প্ল্যান্ট হচ্ছে, এবং প্রত্যেকটি সর্বনিম্ন বিন্দু যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যখন OQ3 উৎপাদন স্তরে SSC5 স্তরে, অর্থাৎ এই জায়গায় আমার SSC এবং LSCর সর্বনিম্ন বিন্দু স্পর্শক করছে, এবং এই স্থানে কাম্য আয়তন বা কাম্য প্ল্যান্ট নির্ধারিত হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে ফার্মের কাম্য আয়তন কাম্য প্ল্যান্ট নির্ধারিত হয়। এখন আমরা দেখব কাম্য আয়তন ফার্মের নির্ধারকগুলো কী কী রয়েছে। অর্থাৎ আমরা যদি প্রথমেই বলি মূলধন, অর্থাৎ একটা ফার্মের কাম্য আয়তন বৃহৎ, আয়তনটা কি বৃহৎ না ক্ষুদ্র সেটা কিন্তু আমরা তার মূলধন বিনিয়োগের পরিমাণ দেখেই বুঝতে পারি। অর্থাৎ মূলধনের পরিমাণ বেশি হলে সে মূলধন নিবিড় কৌশল ব্যবহার করবে, এবং এটাই হবে বৃহৎ আয়তন ফার্ম। এবং এটার থেকেই বলা যায় যে মূলধন দেখে আমরা বুঝতে পারবো যে কোনটি ক্ষুদ্র আয়তন এবং কোনটি বৃহৎ আয়তন। শ্রমিকের সংখ্যা যদি দেখি, শ্রমিক কর্মচারীর সংখ্যা দেখলেও আমরা ফার্মের আয়তন সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারবো। অর্থাৎ যে ফার্মের কর্মচারী বেশি তাকে আমরা বলছি বড় ফার্ম, আর যে ফার্মে শ্রমিকের বা কর্মচারীর সংখ্যা কম সেটাকে আমরা বলছি ছোট আয়তনের ফার্ম। ফার্মের মোট সম্পদ মূল্য দেখেও কিন্তু আমরা ফার্মের আয়তন সম্পর্কে একটা ধারণা করতে পারি। অর্থাৎ মোট সম্পদ মূল্য যদি কোনো ফার্মের বেশি হয় তাহলে তাকে আমরা বলতে পারি যেটা অনেক বড় আয়তনের একটা ফার্ম, আবার যার মোট সম্পদ মূল্য কম সেটাকে আমরা বলতে পারি যেটা ছোট আয়তনের বা স্বল্প আয়তনের একটি ফার্ম। উৎপাদনের পরিমাণ, এটা একটা বড় পয়েন্ট, ভাইটাল পয়েন্ট। অর্থাৎ ওই উৎপাদনের পরিমাণ দেখেও আমরা ফার্মের আয়তন নির্ধারণ করতে পারি বা আমরা ধারণা করতে পারি যে কোনো একটা ফার্মের উৎপাদনের পরিমাণ যদি বেশি হয় সেটাকে আমরা বলি বড় ফার্ম বা বৃহৎ আয়তন ফার্ম, আর যদি কোনো ফার্মের উৎপাদনের পরিমাণ কম হয় তাহলে আমরা তাকে বলতে পারি যে এটা ক্ষুদ্র আয়তন বা ছোট আয়তনের ফার্ম। এবং এই বড় আয়তনের ফার্মটা কী করতে পারে, তার উৎপাদনের সব ধরনের ক্ষমতা সে ব্যবহার করতে পারে, যার কারণে সে বৃহৎ থেকে বৃহত্তর হতে পারে। এরপর আমরা যদি বলি কাঁচামালের ব্যবহার, অর্থাৎ বড় আয়তনের ফার্ম বা বৃহৎ আয়তন ফার্ম যেগুলো রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে কাঁচামাল ব্যবহার করে, আর যে ফার্মে কাঁচামালের ব্যবহারটা কম হয় সেটাকে আমরা বলছি ক্ষুদ্র আয়তন ফার্ম। কাজেই ফার্মের কাঁচামালের ব্যবহার দেখেও কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি বা বিবেচনা করতে পারি সেটা কোন ধরনের ফার্মের আকার রয়েছে। শক্তি সম্পদের ব্যবহার, অর্থাৎ আমরা জানি যে শক্তি সম্পদ কোনগুলো, কয়লা, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি শক্তি সম্পদকে প্রতিটা শিল্পই তার প্ল্যান্ট বা ফার্ম বা শিল্প এটা কিন্তু উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করে। এই শক্তি সম্পদের ভিত্তিতে ফার্মের আয়তন সম্পর্কে ধারণা করা যায়। যে ফার্ম উৎপাদন কাজে ব্যাপকভাবে শক্তি সম্পদ ব্যবহার করে সেটাকে আমরা বলছি বৃহৎ ফার্ম, আর যে ফার্ম শক্তি সম্পদের ব্যবহার কম করে সেটাকে আমরা বলছি ক্ষুদ্র আয়তন ফার্ম। তাহলে উৎপাদন ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে,
কী পরিমাণ শক্তি সম্পদ খরচ করছে, কী ধরনের দ্রব্য উৎপাদন করছে, এগুলো কিন্তু ফার্মের আয়তন নির্ধারণের একটা বিষয় বা জানার বিষয়। ফার্মের উৎপাদন ক্ষমতা থেকেও কিন্তু ফার্মের ধারণা বা আয়তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে ফার্মের উৎপাদন ক্ষমতা বেশি তাকে আমরা বড় ফার্ম, আমরা উৎপাদন ক্ষমতা কম তাকে আমরা বলছি ক্ষুদ্র ফার্ম। আবার কিন্তু যদি বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক হয় তাহলে কিন্তু ফার্মের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকতে পারে। বাজার কাঠামো দ্বারাও কিন্তু ফার্মের উৎপাদন ক্ষমতা প্রভাবিত হয়। তাই উৎপাদন ক্ষমতার ভিত্তিতে ফার্মের আয়তন পরিমাপ করার জন্য অবশ্যই বাজার কাঠামোর বিষয়টা বিবেচনায় নিয়ে আসতে হয়। কাজেই বাজার কাঠামো বা যে উৎপাদন ক্ষমতা, এটা দেখেও কিন্তু আমরা ফার্মের আকার বা তার আয়তন সম্পর্কে ধারণা করতে পারি। এবার দেখব আমরা ফার্মের বৈশিষ্ট্য সম্পর্কে, অর্থাৎ একটি কাম্য আয়তন ফার্মের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অপটিমাম ফার্ম। প্রথমেই আমরা দেখি ফার্মের কাম্য আকার একটা দীর্ঘকালীন ধারণা। আসলে স্বল্প মেয়াদের সাথে ফার্মের কাম্য আয়তন কিন্তু সঙ্গতিপূর্ণ নয়, কারণ একটা দীর্ঘ মেয়াদে গেলে কিন্তু ফার্ম তার কাম্য আয়তন স্তরে পৌঁছতে পারে। যেটা আমরা চিত্রে দেখলাম যে অনেকগুলো প্ল্যান্টের মধ্যে ফার্ম কিন্তু যেটা সবচেয়ে গড় খরচ সর্বনিম্ন সেটাই কিন্তু সে চুজ করতে পেরেছে, অর্থাৎ এটা দীর্ঘ মেয়াদে সক্ষম হয়েছে। কাম্য আয়তন ফার্ম নির্ধারণে অর্থনৈতিক সুবিধা, অর্থনৈতিক অসুবিধা মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে ফার্ম যখন উৎপাদন করে তখন তার কিছু অর্থনৈতিক সুবিধা এবং কিছু অর্থনৈতিক অসুবিধার সৃষ্টি হয়, এবং এই দুটোর মধ্যে যদি সে সামঞ্জস্য বিধান করতে পারে, অর্থাৎ যেখানে নিট অর্থনৈতিক সুবিধা এবং অসুবিধা শূন্য হবে সেখানেই ফার্মের কাম্য আয়তন নির্ধারিত হবে। অর্থাৎ যদি তার অর্থনৈতিক সুবিধা বেশি থাকে তাহলে সে উৎপাদন বাড়াবে, আর অসুবিধা কম থাকলে তার উৎপাদন কমাবে। তাহলে সে সেই জায়গায় তার উৎপাদনকে স্থির করবে, অর্থাৎ যেখানে অর্থনৈতিক সুবিধা এবং অসুবিধা শূন্য রয়েছে, অর্থাৎ সমান। কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম কোনো স্থির ধারণা নয়। আমরা জানি যে দীর্ঘমেয়াদে কিন্তু কাম্য আয়তন বিশিষ্ট ফার্মের কিন্তু আবার উৎপাদন বাড়ে, তাহলে তারা আরও বেশি উৎপাদন বাড়াতে চায়, এবং একসময় সেটা আবার দেখা যায় যে তার উৎপাদন যখন সে মুনাফা করতে পারে না তখন কিন্তু তার আবার আয়তন কমে আসে। অর্থাৎ মুনাফার উপরে তার কিন্তু নির্ভর করে যে তার আয়তন সে বাড়াবে কি বাড়াবে না। তাহলে তার এই বিষয়টা যে কাম্য আয়তনে যে সে স্থির থাকবে এমন ধারণাটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ উৎপাদন কৌশল, অভিজ্ঞতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদির উন্নতি হলে কিন্তু ফার্মের আয়তন বা কাম্য আকার বাড়ে, আবার বিপরীত ক্রমে সেটা কমে যায়। কাম্য আয়তন ফার্মের প্রবৃদ্ধি কিন্তু সর্বোচ্চ হয়, অর্থাৎ কাম্য আয়তন ফার্মের প্রবৃদ্ধি উৎপাদন দ্বারা পরিমাপ করা হয় যেহেতু প্রবৃদ্ধি, কাজে কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম উৎপাদন কিন্তু কাম্য স্তরে থাকে। এর ফলে পণ্যের গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় পৌঁছে, আর এই অবস্থায় ফার্মের প্রবৃদ্ধি সর্বোচ্চ হয়, এবং কাম্য স্তরেই আমরা জানি ফার্মের প্রবৃদ্ধি সর্বোচ্চ হয়। কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম সর্বনিম্ন প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরে। কাম্য আয়তন বিশিষ্ট ফার্মে পৌঁছলে এটা কিন্তু সর্বনিম্ন কৌশল অনুসরণ করে, এবং যেখানে খরচটা সর্বনিম্ন স্তরে রাখতে পারবে সেই ধরনের সে উৎপাদন কৌশলটা নেয়। অর্থাৎ অনেকগুলো উৎপাদন কৌশল থাকতে পারে, কিন্তু সে ন্যূনতম খরচ সাপেক্ষে যেখানে উৎপাদনটা সর্বোচ্চ হবে সেখানেই তার কিন্তু কৌশলটা সে বাছাই করে। অর্থাৎ যে অবস্থায় তার খরচটা সর্বনিম্ন হবে এবং উৎপাদনটা সর্বোচ্চ হবে সে অবস্থায় কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম তার নিজস্ব প্রযুক্তি বা কৌশল সেটা সে নির্ধারণ করতে পারে। বাজার কাঠামোর অবস্থা আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, মনোপলি এগুলোর বেলায় দীর্ঘমেয়াদে ফার্মের আয়তন কিন্তু কাম্য হয়। অর্থাৎ এই বাজারগুলো সম্পর্কে আমরা যদি ফার্মের কাম্য আয়তন আলোচনা করি তাহলে বাজারগুলো বা বাজার কাঠামো সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে যাই। কাজে এই যে বিভিন্ন বাজারের যে অবস্থাটা, এই বাজারের অবস্থাগুলো কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম কিন্তু তুলে ধরে। কাম্য আয়তন বিশিষ্ট ফার্ম স্থিতিশীল হয়, অর্থাৎ এই অবস্থায়
ফার্মের ব্যয় সর্বনিম্ন হয়, যেটা আমরা চিত্রেও দেখেছি, আবার আমরা ব্যাখ্যাও করেছি। আর এই অবস্থায় ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। কাজে এরই পরিপ্রেক্ষিতে ফার্ম দীর্ঘমেয়াদেও কিন্তু অনেক দিন টিকে থাকতে পারে এবং আপেক্ষিকভাবে এই ধরনের ফার্মগুলো স্থিতিশীল থাকে। তাহলে আমরা জেনে নিলাম কাম্য আয়তন বিশিষ্ট ফার্মের বৈশিষ্ট্য কী কী হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা যেসব বিষয় জানতে পারলাম তা হচ্ছে ফার্মের আকার বা আয়তন সম্পর্কে, কাম্য ফার্ম সম্পর্কে, কাম্য ফার্ম বনাম কাম্য প্ল্যান্ট সম্পর্কে, ফার্মের আয়তনের নির্ধারক সম্পর্কে এবং কাম্য আয়তন বিশিষ্ট ফার্মের বৈশিষ্ট্য সম্পর্কে। আমি আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তবে তোমাদের বিষয়গুলো আরেকটু পড়তে হবে, কারণ পরবর্তী ক্লাসের জন্য বিষয়গুলো প্রয়োজন হবে। আশা করি তোমরা বাসায় বিষয়গুলো পড়ে নেবে। পরবর্তীতে আমরা কাম্য আয়তন বিশিষ্ট ফার্মের আরও অনেক অনেক বিষয় নিয়ে ফিরে আসব এবং সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।